বাংলাদেশের জন্য বরাদ্দের মার্কিন সহায়তায় হাত দিলেন কেন ট্রাম্প? কারণ কি শুধুই প্রশাসনের খরচ কমানো? বাংলাদেশ নিয়ে খবরদারি করা ভারত ঘরের সংকটে নাজেহাল, মোদির আধিপত্যে ধসের ইঙ্গিত দিচ্ছে কি মণিপুর? চরম বৈরী প্রতিবেশী ভারত পাকিস্তানের সম্পর্ক আবারও অগ্নিগর্ভ, ট্রাম্পের কোন ঘোষণা জ্বালা ধরালো ইসলামাবাদের? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। কেন বাংলাদেশ ভারত সহ বেশ কয়েকটি দেশের আর্থিক সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র? উদ্দেশ্য কি শুধু ট্রাম্প সরকারের প্রশাসন চালানোর খরচ কমানো, নাকি আড়ালে আছে কূটনৈতিক অর্থনীতির অন্য কোনো সমীকরণ? এর আগে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দের 2,90,00,000 মার্কিন ডলার আর ভারতে রাজনৈতিক মান উন্নয়নের বরাদ্দের 2,10,00,000 মার্কিন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী সব সিদ্ধান্ত নিয়ে আলোচিত সমালোচিত হচ্ছেন। কখনো গ্রিনল্যান্ড কিনে নেবেন, তো কখনো পানামা খালের নিয়ন্ত্রণ নেবেন, আবার কখনো ফিলিস্তিনের গাজা কেনার মতো পরিকল্পনার কথা জানান ট্রাম্প। এবার আরও একটি সিদ্ধান্ত এলো মার্কিন প্রশাসনের কাছ থেকে। দেশটির ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে বরাদ্দ করা 29 মিলিয়ন ডলারের একটি কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। শুধু বাংলাদেশ নয়, ভারত, মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, মলদোভার মতো দেশের আর্থিক সহায়তা বিলও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে বরাদ্দ করা 21 মিলিয়ন ডলারের একটি তহবিল বাতিল করা হয়েছে। রবিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। বর্তমানে দেশটির ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির নেতৃত্বে আছেন মার্কিন ধনকুবের টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। তারই অংশ হিসেবে ভারত ও বাংলাদেশের জন্য বরাদ্দ তহবিল বাতিল করা হয়েছে। ইলন মাস্ক বারবার জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে এবং উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের বাইরে মোজাম্বিকের 10 মিলিয়ন ডলার, কম্বোডিয়ায় 2.3 মিলিয়ন ডলার, সার্বিয়ায় 14 মিলিয়ন ডলার, মলদোভায় 22 মিলিয়ন ডলার, নেপালে দুটি কর্মসূচিতে 29 মিলিয়ন ডলার এবং মালিতে 14 মিলিয়ন ডলার বরাদ্দ বাতিল করা হয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিনিয়ত নাক গলানো ভারতের মোদী সরকার এবার পড়েছে চরম লজ্জাজনক এক রাজনৈতিক সংকটে। অশান্ত পরিস্থিতি সামাল দিতে না পেরে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগের পর জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। প্রশ্ন উঠেছে, বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পরেও কেন মুখ্যমন্ত্রী বেছে নিতে পারেনি বিজেপি? ক্ষমতার কারাকারি আর দলের অন্তর্কোন্দলের কারণেই কি কেন্দ্রের হাতে তুলে দিতে হলো রাজ্যের শাসনভার? এতে আগামীতে মোদীর নেতৃত্বও কি পড়তে পারে প্রশ্নের মুখে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জাতিগত সংঘাতে গত 2 বছর ধরে অশান্ত ভারতের 7 সিস্টার্সের রাজ্য মণিপুর। সহিংসতা থামাতে ব্যর্থতার দায় নিয়ে সম্প্রতি পদত্যাগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এরপর থেকেই সেখানে জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসন। 60 সদস্যের মণিপুর বিধানসভায় 37 জন বিধায়ক বিজেপির। জোট সঙ্গীদের মধ্য থেকে আছেন আরও 11 জন বিধায়ক। মিত্রদের নিয়ে শক্তিশালী অবস্থানে থাকার পরেও কেন মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী দিতে পারল না মোদী সরকার? রাজ্যটির শীর্ষ বিজেপি নেতাদের ভেতরগত কোন্দল কি মোদির জন্য হয়ে উঠবে বিপদের কারণ? 2022 সালে মণিপুরে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বিধানসভায় বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে না পারার জন্য নরেন্দ্র মোদীকেই দায়ী মনে করেন অনেক বিশ্লেষক। তাদের দাবি, নিজের একগুঁয়েমের কারণে শত আপত্তি সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংকে পরিবর্তন করেননি তিনি। পরিস্থিতি জটিল আকার ধারণ করার আগেই যদি তিনি পদক্ষেপ নিতেন তাহলে অন্যরকম হতো ফলাফল। 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর এই প্রথম নিজের দল শাসিত কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হলেন তিনি, যেটা তার সরকারের জন্য উল্লেখযোগ্য এক ব্যর্থতা।
2024 সালের 11ই আগস্ট অনুষ্ঠিত হয় মণিপুর বিধানসভার শেষ অধিবেশন। এর মধ্যেই 10 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অধিবেশন বাতিলের ঘোষণা দিয়েছেন রাজ্যপাল। ভারতের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন জারির পর ভেঙে দেয়া হয় চলমান মন্ত্রিপরিষদ। রাজ্য সরকারের সব ক্ষমতা ও দায়িত্বে থাকা সকল বিষয় চলে যায় রাষ্ট্রপতির কাছে। মণিপুরে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করা যায়নি। রাজ্যের শাসনভার কেন্দ্রের হাতে তুলে দেওয়ার জেরে আগামীতে নরেন্দ্র মোদী হারাতে পারেন স্থানীয় মিত্রদের আস্থা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে গত 2 বছরের সহিংসতায় মৃত্যু হয়েছে 250-র বেশি মানুষের। ঘরবাড়ি হারিয়েছে হাজার হাজার নাগরিক। গণহত্যায় পদত্যাগ করা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের হাত আছে। দফায় দফায় এমন অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর আরও ঘোলাটে হয়ে ওঠে পরিস্থিতি। 2023 সালের মাঝামাঝি সময়ে নতুন করে সংঘাত শুরু হলেও এর মধ্যে একবারও মণিপুর সফর করেননি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী নিয়ে অসন্তোষের সমাধান না পাওয়ায় ভেতরে ভেতরে শুরু হয় নেতৃত্বে যাওয়ার প্রতিযোগিতা। এর ফলে কোনোভাবেই পরিস্থিতির লাগাম নিজের হাতে রাখতে পারেননি মোদী। ভারতের ক্ষমতাসীন সরকার মণিপুরকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং আইনশৃঙ্খলাহীন রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। বিভিন্ন সময় রাজ্যের বিরোধী দলীয় এমপিদের কাছ থেকে শোনা গেছে এমন অভিযোগ। রাষ্ট্রপতি শাসন জারি করার মধ্য দিয়ে বিজেপি যেন স্বীকার করে নিল নিজেদের ব্যর্থতা। মণিপুর পরিস্থিতির জের ধরে দলীয় অসন্তোষ দেশের অন্যান্য রাজ্যে শুরু হলে নরেন্দ্র মোদী পড়বেন কঠিন পরীক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের রেশ থাকতেই এবার আবারও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। এবার 119 ভারতীয়কে বহন করা বিমান পাঠানো হয়েছে পাঞ্জাব প্রদেশের অমৃতসরে। ভারতের স্থানীয় সময় শনিবার রাত 11:40 মার্কিন সামরিক বিমান অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 119 আরোহীর মধ্যে 100 জনই পাঞ্জাব আর হরিয়ানার, বাকিরা গোয়া, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হিমাচল ও জম্মু কাশ্মীরের। ওয়াশিংটনে মোদি ট্রাম্প বৈঠকের 24 ঘণ্টা না পেরোতেই অবৈধ অভিবাসীর দ্বিতীয় ব্যাচ ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এর 10 দিন আগে ফেরত পাঠানো হয়েছে আরও 104 জনকে। বিমান ভারতের মাটিতে অবতরণের আগ পর্যন্ত পুরোটা সময় তাদের হাত করা ও পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল। জানা গেছে তৃতীয় দফায় ভারতে ফেরত পাঠানোর তালিকায় আছেন আরও 157 জন। ভারতের নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে কুম্ভ মেলার পুণ্যার্থীদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত 18 জনের মৃত্যুর ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমন পরিস্থিতিতে কুম্ভ মেলাকে ফালতু বলে চরম বিতর্ক উস্কে দিয়েছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। শনিবার রাতে পদদলিত হয়ে মারা যাওয়াদের মধ্যে 7 বছরের শিশু যেমন আছে, তেমনি আছেন 79 বছরের বৃদ্ধা। এই ঘটনায় রেলের অব্যবস্থাপনার দিকে আঙ্গুল তুলেছেন সমালোচকরা। 2টি ট্রেন সময় মতো না আসায় স্টেশনে যাত্রীদের ভিড় থাকা অবস্থায় হুট করে ঘোষণা করা হয় 12 নম্বরের ট্রেন 16 নম্বরের প্ল্যাটফর্মে দাঁড়াবে। এমন সময় প্ল্যাটফর্ম পরিবর্তন করতে গিয়ে চরম হুড়োহুড়ি শুরু হলে স্ট্যাম্পেডের ঘটনা হয়। প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ভারতের রেলওয়ে মন্ত্রণালয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে অভিযোগ করেছেন কেন্দ্র সরকার মৃত্যুর আসল সংখ্যা গোপন করছে। একই অভিযোগ তুলেছেন সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব। এদিকে অব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। আর কুম্ভ মেলার আয়োজন অনর্থক বলে মন্তব্য করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। 12,000 কিলোমিটারেরও বেশি দূরে বসে বৈরী প্রতিবেশী ভারত পাকিস্তানের সম্পর্কে নতুন করে আগুন জ্বেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এতে চরম ক্ষুব্ধ পাকিস্তান। একে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যহীনতা তৈরির অপচেষ্টা বলছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসবাদের পাল্টাপাল্টি অভিযোগ তুলে বাকযুদ্ধে জড়িয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এ জেরে সীমান্তে অস্ত্রের জোর দেখাবে না 2 প্রতিবেশী, এমন নিশ্চয়তা দিতে পারবেন কি ট্রাম্প? সীমান্তে পাল্টাপাল্টি হামলার পুরনো প্রবণতা ভুলে সংযত থাকতে পারবে কি সীমান্ত রক্ষীরা? বিস্তারিত হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্টে। একদিকে পাকিস্তানের সহায়তা বন্ধ করছেন, অন্যদিকে ভারতের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার এমন আচরণে তীব্র ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ। দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সামরিক সম্পর্ক বৃদ্ধির এই প্রবণতাকে উদ্বেগজনক হিসেবে দেখছে তারা। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দেন। পাকিস্তান বলছে এ ধরনের পদক্ষেপে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য নষ্ট হবে। একই সাথে তা এ অঞ্চলের কৌশলগত স্থিতি ও শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপগুলোকেও বাধাগ্রস্ত করবে বলে সতর্কতা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার বৈঠকের পর ট্রাম্প ও মোদির দেয়া যৌথ বিবৃতিতে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ নির্মূলের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এতে যৌথভাবে আল কায়েদা, আইএস, জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই-তাইয়েবা সহ উগ্র ইসলামী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়েবা পাকিস্তান ভিত্তিক সংগঠন। 2008 সালের 26 নভেম্বর ভারতের মুম্বাইয়ে একাধিক হামলার জন্য দায়ী করা হয় লস্কর-ই-তাইয়েবাকে। ট্রাম্প মোদির বিবৃতিতে পাকিস্তানের প্রতি ওই হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। জৈশ-ই মোহাম্মদ ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে মুক্ত করতে চায়। তাদের বিরুদ্ধে পাকিস্তানের মদদে কাশ্মীর ও সীমান্ত অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ আছে দিল্লির। পাকিস্তান যেন তাদের মদদ না দেয় বা সন্ত্রাসীদের অভয়াশ্রম হয়ে না ওঠে, বিবৃতিতে সেই আহ্বানও জানানো হয়। সন্ত্রাসবাদের সাথে পাকিস্তানের যোগ আছে এমন ইঙ্গিত করা ওই বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটিকে পক্ষপাতদুষ্ট, বিভ্রান্তিকর ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে অভিযোগ তুলেছে। বিবৃতিতে সন্ত্রাস দমনে পাকিস্তান যে বরাবরই যুক্তরাষ্ট্রের সাথে কাজ করেছে তার উল্লেখ না থাকায় বিস্ময় প্রকাশ করেছে ইসলামাবাদ। একই সাথে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চালানো অপরাধীদের অভয়াশ্রম হয়ে ওঠার অভিযোগ তুলেছে তারা। এছাড়া বিভিন্ন দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়েছে দিল্লির বিরুদ্ধে। এদিকে ভারতের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, তারা অবৈধভাবে জম্মু কাশ্মীর দখলে রেখেছে এবং এসব অঞ্চলে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন করছে। এ ব্যাপারে আন্তর্জাতিক মহলকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইসরায়েলের হুমকির কারণে এবার লেবাননের রাজধানী বৈরুতে অবতরণের অনুমতি পেল না ইরানের যাত্রীবাহী বিমান। অভিযোগ রয়েছে ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীর কাছে অর্থ পাচারের জন্য লেবাননগামী বিমান ব্যবহার করছে ইরানের রেভলিউশনারি গার্ড। এই অপকর্মে বাধা দিতেই ইরানের বিমান লেবাননে নামলে ধ্বংসের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের এমন সতর্কবার্তার জেরে এমন পদক্ষেপ নিল বৈরুত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম। ইসরায়েলের হুমকির মুখে নিজেদের দেশে ইরানি উড়োজাহাজ নামতে দিল না লেবানন। তেহরানের বিমান বৈরুত এয়ারপোর্টে অবতরণ করলে সেটা ধ্বংস করে দিতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার পর এই উদ্যোগ নেয় লেবানিজ কর্তৃপক্ষ। সম্প্রতি অভ্যন্তরীণ এক সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে এএফপি, ভয়েস অফ আমেরিকা, জেরুজালেম পোস্ট সহ বেশ কিছু সংবাদ মাধ্যম। পাল্টা জবাবে গত 14 ফেব্রুয়ারি তেহরান থেকে বৈরুতের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি বিমান আটকে দেয় ইরান। সাধারণ যাত্রীবাহী বিমান ব্যবহার করে লেবানন সরকারের অগোচরে দেশটির সশস্ত্র গোষ্ঠীর কাছে টাকা পাচার করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্রের এমন অভিযোগের জেরে ইরানি বিমান অবতরণ আটকে দেওয়ার চাপ দেয় ইসরায়েল। নিজস্ব সূত্রে সেই তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রকে। এরপর মার্কিন সতর্কতা অনুসরণ করে লেবানন। যে বিমানটি আটকে দেয়া হয় সেটা ছিল মাহানিয়ারের একটি ফ্লাইট। লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে আর্থিকভাবে সহায়তার অভিযোগে প্রতিষ্ঠানটির উপর অনেক আগে থেকেই রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠীও তখন গাজার মিত্রকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে। সে সময় থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল আন্তঃসীমান্ত লড়াই। 1 বছরের বেশি সময় ধরে চলা বিরোধ ও সংঘাতের পর গত নভেম্বর থেকে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি। কিন্তু নিয়ম মেনে কখনোই পুরোপুরি বন্ধ হয়নি বৈরিতা।
লেবানিজ সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অজুহাতে ইরানি বিমান নামতে না দিয়ে নতুন করে সংকট উস্কে দিচ্ছে কি তেল আবিব? 2022 সালের অক্টোবরে লেবাননের তৎকালীন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর থেকে নানামুখী সংকটে আছে দেশটি। 2006 সালে লেবানন পুনর্গঠনের জন্য কোনো শর্ত ছাড়াই সহযোগিতা দিয়েছিল আরব রাষ্ট্রগুলো। বর্তমানে দেশটিতে চলমান সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে না। এমন পরিস্থিতিতে ইসরায়েলি চাপে পড়ে পাল্টাপাল্টি বিমান আটকে দেওয়ার ঘটনা তেহরানের সাথে তৈরি করতে পারে বৈরুতের শত্রুতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মানুষ যেভাবে পৃথিবীর আর চারপাশের পরিবেশ দেখে, অন্যান্য প্রাণীরা কিন্তু সেভাবে দেখে না। কখনো ভেবেছেন বিড়াল অন্ধকারে কিভাবে দেখে? গরু কেন লাল রং চেনে না? আর মাছ, পাখি বা সাপের চোখে পৃথিবী দেখতে কেমন? আধুনিক বিজ্ঞান ও গবেষণার কল্যাণে এই রহস্যের জট বর্তমানে অনেকটাই উন্মোচিত। প্রাণীদের চোখের দৃষ্টির চমকপ্রদ এই ভিন্নতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। আপনি কি জানেন, মানুষ যেভাবে পৃথিবী দেখে পশু পাখিরা সেভাবে দেখে না। যেমন গরু কখনো লাল রং দেখে না বা হাঙর কোনো রঙই দেখে না। আবার অন্ধকারে মানুষ থেকেও 6 গুণ বেশি দেখতে পায় বিড়াল। আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, একই পৃথিবীতে থেকেও বিভিন্ন প্রাণীরা ঠিক কিভাবে চারপাশ দেখে? বিজ্ঞান, গবেষণা ও লাইফস্টাইল ভিত্তিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ব্রাইট সাইডের একটি ভিডিওতে বিষয়টি খুঁটিনাটি তুলে ধরা হয়েছে। চলুন আমরাও কিছুক্ষণের জন্য অন্যান্য প্রাণীদের চোখে দেখে নেই বিশ্বকে। আমরা সবাই জানি যে বিড়াল অন্ধকারে দেখতে পায়, কিন্তু কতটা দেখতে পায়? একটি বিড়াল নিশ্ছিদ্র অন্ধকারেও মানুষের চেয়ে 6 গুণ ভালো দেখতে পায়, অনেকটা নিনজাদের মতো। এছাড়াও আপনি যদি আপনার পোষা বিড়ালের জন্য লাল কোনো খেলনা কিনে থাকেন, তাহলে খুব একটা লাভ নেই, কারণ বিড়াল লাল বা সবুজ রং দেখতে পায় না। তাদের চোখে পৃথিবী নীল, হলুদ, বাদামি ও কালো রঙের হয়। আমরা অনেকেই হয়তো শুনেছি যে গরু বর্ণান্ধ। কথাটা আংশিক সত্যি। মূলত গরু লাল রং দেখতে পায় না, তারা বিশ্বকে সবুজ, নীল আর হলুদ রঙের বিভিন্ন শেডের মাধ্যমে দেখতে পায়। লাল রং দেখার জন্য রেটিনার যে বিশেষ বৈশিষ্ট্য থাকা দরকার তা গরুর চোখে নেই। শুধু তাই না, গরুর দৃষ্টিকে বলা হয় প্যানোরামিক ভিশন, অর্থাৎ আপনার ফোনের ওয়াইড লেন্সের ভিডিও যেমন হয়, গরুর দৃষ্টিও অনেকটা তেমন। কিন্তু গরু তার একেবারে পেছনের কোনো বস্তু দেখতে পায় না। ঘোড়াদের চোখের ঠিক সামনের কোনো বস্তু তারা দেখতে পায় না, যাকে বলে ব্লাইন্ড স্পট। তাদের চোখের অবস্থানের কারণে এমনটা হয়ে থাকে। যদি আপনি কোনো ঘোড়ার ঠিক সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে আশঙ্কা আছে যে সে আপনার উপর দিয়ে হেঁটে চলে যাবে। এছাড়াও অনেকটা গরুর মতোই ঘোড়াও বর্ণান্ধ। তাদের চোখে বিশ্ব মূলত সবুজ, নীল ও হলুদ রঙের হয়। মাছের চোখের লেন্স মানুষের থেকেও গোলাকার, আর তাই তাদের চোখের দৃষ্টি অনেকটা 360 ডিগ্রি। আর এই কারণে গোপ্রোর মতো অ্যাকশন ক্যামেরার লেন্সগুলোকে বলা হয় ফিশ আই লেন্স। মাছেরা সাধারণত মানুষের মতোই প্রায় সব রং দেখতে পারে। এছাড়াও তাদের চোখে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি দেখারও ক্ষমতা থাকে। তবে যেহেতু পানির নিচে আলোর রং খানিকটা ভিন্ন হয়ে থাকে, তাই তাদের লাল রং দেখতে কিছুটা কষ্ট হয়। গভীর পানির মাছেরা অন্ধকারেও বেশ স্পষ্ট দেখতে পায়। অন্যদিকে হাঙর বা শার্ক কোনো রং দেখতে পায় না, তাদের পৃথিবী পুরোটাই সাদা কালো, কিন্তু তারা পানির নিচে সবকিছু অত্যন্ত স্পষ্ট দেখতে পায়। পাখিদের চোখেও অতিবেগুনি রশ্মি দেখার ক্ষমতা রয়েছে। এর কারণে তারা খুব সহজেই স্ত্রী পাখি আর পুরুষ পাখির মধ্যে পার্থক্য করতে পারে। তাছাড়া এই অতিবেগুনি রশ্মি পাখিদের দিক নির্দেশনায়ও কাজে আসে। পাখির চোখের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রখর দৃষ্টি। যেমন বাজ পাখি বা ঈগল পাখি 1 মাইল দূর থেকেও খোলা মাঠে থাকা একটি ছোট্ট ইঁদুরকেও দেখতে পায়। এছাড়াও উড়ন্ত কবুতর রাস্তার ছোট ও সূক্ষ্ম ফাটল পর্যন্ত দেখতে পায়। পোকাদের চোখের এক বিশেষ বৈশিষ্ট্য থাকে, তা হচ্ছে অসংখ্য ছোট ছোট চোখ মিলে একটি চোখের মতো কাজ করে, তাই এদেরকে বলা হয় পুঞ্জাক্ষী। এছাড়াও মাছি সবকিছু স্লো মোশনে দেখে, আর তারা অতিবেগুনি রশ্মিও দেখতে পায়। আবার মৌমাছির ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা অন্যরকম। তারা লাল রঙের বদলে গাঢ় নীল দেখে, অর্থাৎ লাল রঙের একটি ফুলকে মৌমাছিরা গাঢ় নীল দেখে। আমাদের দৃষ্টি থেকে সাপের দৃষ্টি সম্পূর্ণ ভিন্ন। সাপের চোখে জন্মগতভাবেই ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি দেখার ক্ষমতা থাকে, যেটা মানুষের চোখে নেই।
ফলাফল, সাপ খুব সহজেই উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীদের গায়ের তাপমাত্রার কারণে তাদের শনাক্ত করতে পারে, যা সাপের শিকার ধরতে সাহায্য করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।